নমস্কার, আমি আয়েশা, আপনাদের হোস্ট. Any digital, visual, or any written copies of this content is considered under the Act of Piracy. চলুন শুরু করা যাক আজকের গল্প. বাঙালি গল্পকথন চ্যানেলে আপনাদের স্বাগতম. আজকের গল্প লীলা মজুমদারের লেখা প্রদীপিসির বর্মী বাক্স, পর্ব 13. এমন সময় ঠুস করে সেজদা মশাইয়ের দরজা খুলে গেল, আর বিড়ি ধরাতে ধরাতে যে বেরিয়ে এলো, বিড়ির আগুনে স্পষ্ট তাকে দেখে চিনতে পারলাম. সেই চিমড়ে ভদ্রলোক, বগলে জুতো নিয়ে পা টিপে টিপে এগুচ্ছে. আমার তো আর তখন নড়বার চড়বার ক্ষমতা ছিল না, তাই চুপচাপ হয়ে ভীষণ মৃত্যুর জন্যে প্রস্তুত হতে লাগলাম. আমার তো আর তখন নড়বার চড়বার ক্ষমতা ছিল না, তাই চুপ করে ভীষণ মৃত্যুর জন্য প্রস্তুত হতে লাগলাম. লোকটা কিন্তু কি একটা পেরেকে না কিসে হোঁচট খেয়ে দুঃশালা বলে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল. একটু বাদেই নিচের তলার একটা দরজা বন্ধ হওয়ার শব্দ শুনতে পেলাম. এতক্ষণে আমার চলবার শক্তি ফিরে এলো. ভাবলাম জল খেয়ে কাজ নেই, ঘরেই ফিরে যাওয়া যাক. একবার বেরোলো চিমড়ে ভদ্রলোক, এরপরে হয়তো বেরোবে দামড়া ডাকাত. ফিরতে যাব এমন সময় একটা সাদা কাগজ উড়ে এসে আমার পায়ে জড়িয়ে গেল. নিমেষের মধ্যে সেটা তুলে নিয়ে সবেমাত্র পকেটে পুরেছি, এমন সময় আবার সেজদাদা মশাইয়ের দরজা খুলে গেল এবং স্বয়ং সেজদাদা মশাই বেরিয়ে এসেছে. টর্চ হাতে নিয়ে আতিপাতি করে কি যেন খুঁজতে লাগলেন. আমি তো এদিকে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছি, তো দাঁড়িয়েই আছি. ধরে ফেললে যে কি হবে ভাবা যায় না. এমন সময় সেই একই বেরেকে নাকি সে হোঁচট খেয়ে সেজদাদা মশাইও হাত পা ছুঁড়ে কত কি যে বললেন তা ঠিক নেই. ভালোই হলো, আমাকে দেখবার আগেই খোঁড়াতে খোঁড়াতে ঘরে ফিরে গিয়ে বোধহয় কিছু লাগালেন টাগালেন. আমি যে কি ভাববো ঠাউর করতে না পেরে খানিকটা জল খেয়ে আবার শুয়ে পড়লাম. পকেটে কাগজটা করকর করতে লাগলো, কিন্তু দিদিমা আলো নিভিয়ে দিয়েছেন, পড়বার উপায় নেই. রংচঙে চৌকির উপর রোজকার মতো আজও দেশলাই মোমবাতি রাখা ছিল, কিন্তু সব জানাজানি হয়ে যাওয়ার ভয়ে আর জ্বালালাম না. সকালের জন্য অপেক্ষা করতে লাগলাম. অপেক্ষা করতে করতে আবার ঘুমিয়ে পড়লাম. স্বপ্নে দেখলাম প্রদীপিসি এসেছে. পিছনের বারান্দার দরজা থেকে আমাকে ডাকছেন. ইয়ার সন্ধ্যা চেহারা, গলায় রুদ্রাক্ষের মালা, থান পরা, ছোট করে ছাটা চুল, কপালে চন্দন লাগানো, অবিগল পাঁচু মামা যেমন বলেছিল. এক হাত দিয়ে ইশারা করে আমাকে ডাকছেন, আর অন্য হাতটা পিছনে রেখেছেন. আমি কাছে যেতেই বললেন, বাক্স পেয়েছিস? আমি বললাম, কই না তো. নিমেষের মধ্যে একটা বাক্স কোথায় ফেলেছিলে যে কত বছর ধরে খুঁজে খুঁজেও পাওয়া যায়নি? তোমার আশা আছে যে আমি দুদিনেই খুঁজে দেব? কোথায় রেখেছিলে? প্রদীপিসি বললেন, ভালো করে খুঁজে দেখ, পেলে তুই নিস. পাঁচুটা একটা ইডিয়েট, জোলাপের পর্যন্ত ডোজ ঠিক করে পারে না. তুই নিস. পাঁচুটা একটা ইডিয়েট, জোলাপের পর্যন্ত ডোজ ঠিক করে করতে পারে না. তুই নিস. বাক্সের মধ্যে লাল চুনির কানের দুল আছে, তোর মাকে দিস. আর দেখ, ওই বেটা চিমড়েটাকে আর ওই বুড়োটাকে একেবারে কাইন্ড অফ বোকা বানিয়ে দিস. বিশ্বনাথের কৃপায় গজার আমার কোনো অভাব নেই. জুড়ি গাড়ি কিনেছে, বাড়ি কিনেছে, গজার ব্যবসা করেছে. আহা, বাবা বিশ্বনাথ না দেখলে পাপিষ্ঠদের কি গতি হবে? বলে আমাকে চুমু খেয়ে প্রদীপিসি ছোট কাকার তৈরি সেই কাঠের সিঁড়ি বেয়ে বাগানের দিকে চললেন, এবং পিছন ফিরতেই দেখলাম যে হাতটা পেছনে রেখেছিলেন তাতে ইয়া মস্ত একটা গদা দেখে এমন চমকে গেলাম যে ঘুমই ভেঙে গেল. আজকের মতো গল্পের গাড়ি এখানেই থামলো. প্লিজ ডু নট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাঙালি গল্পকথন চ্যানেল ফর পার্ট 14th of the story. Thanks for tuning in.